আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, রূপসা কলেজ, খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব রসায়ন থেকে ফেনল একটি যৌগ শ্রেণী বলতে পারি আমরা, ফেনল সম্পর্কে আলোচনা। তো আমরা দেখে নিই যে প্রথমেই যে ফেনল কাকে বলে আমরা একটু খেয়াল করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডের বাম পাশে একটু খেয়াল করো। আমরা প্রথমেই ফেনল প্রস্তুতির আগে আমরা একটু জেনে নেব যে ফেনল আসলে কাকে বলে। ফেনল আমরা জানি যে একটি অ্যারোমেটিক যৌগ। যদি এমন হয় যে বেনজিন যে বলয়, বেনজিন বলয়ের যে কার্বন, সেই কার্বনের সাথে যদি ওএইচ যুক্ত থাকে সরাসরি, একটা হতে পারে, একাধিকও হতে পারে, সেই ওএইচ যুক্ত যেসব যৌগ সেগুলোকে বলা হচ্ছে ফেনল। যেমন এটি একটি ফেনল, এটাকে আমরা কার্বলিক অ্যাসিডও বলি বা হাইড্রোক্সি বেনজিনও বলি। আরেকটি উদাহরণ তোমরা খেয়াল করো যে দুটি ওএইচ রয়েছে, দুটি হতে পারে ওএইচ, তিনটি হতে পারে, তাহলেও কিন্তু সেটি ফেনল হবে। আবার এটি খেয়াল করো যেখানে ওএইচ আছে আবার এখানে NO2 আছে, তার মানে কমপক্ষে একটি ওএইচ থাকতে হবে। যদি ওএইচ এর পাশাপাশি যদি অন্য কোনো গ্রুপ থাকে বা মূলক থাকে, NO2, Cl, CH3, সবগুলোই কিন্তু ফেনল। তো এই হচ্ছে ফেনলের মোটামুটি সংজ্ঞা এবং আমরা কয়েকটা উদাহরণ করলাম। তো আমাদের প্রথম কোশ্চেনটি হলো যে কিভাবে ফেনল তৈরি করা হয়। বোর্ডের বাম পাশে দেখো, তোমরা খুব ভালো করে খেয়াল করো, আমি লিখে রেখেছি ফেনল প্রস্তুতি। অনেকগুলো পদ্ধতি আছে, তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে পদ্ধতি সেটি হচ্ছে ডাউ পদ্ধতি। বিজ্ঞানী ডাউ এর নাম অনুসারে এটাকে বলা হচ্ছে ডাউ পদ্ধতি। এই পদ্ধতিতে কিভাবে তৈরি করা হয় ফেনল, কি কি লাগবে সেটা আমাদেরকে জানতে হবে। বেনজিন লাগবে, ক্লোরিন লাগবে, আর লাগবে সোডিয়াম হাইড্রক্সাইড লাগবে এবং HCl লাগবে। এই চারটি পদার্থ আমাদের লাগবে। 3 ধাপে বিক্রিয়া সম্পন্ন হবে। আমরা এখানে লিখেছি যে 1, 2, 3। প্রথম যে ধাপটা, সেখানে কি ঘটবে, বেনজিনের সাথে ক্লোরিনের বিক্রিয়া হবে। ইন প্রেজেন্স অফ আয়রন ক্যাটালিস্ট তৈরি হবে ক্লোরোবেনজিন এবং HCl। কীভাবে হলো, বেনজিনের একটি হাইড্রোজেন, ক্লোরিনের একটা যে Cl তার সঙ্গে যুক্ত হবে, HCl যাবে, আর বাকি যে ক্লোরিনটা এখানে যুক্ত হয়ে যাবে, ক্লোরোবেনজিন তৈরি হয়ে যাবে। ক্লোরিন দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত হলো। আমরা এই বিক্রিয়াটি কিন্তু বেনজিনের যে রিয়াকশন আমরা আগে পড়েছি সেখানে আলোচনা করেছিলাম। তো বেনজিন প্লাস ক্লোরিন তৈরি হচ্ছে ক্লোরোবেনজিন। এবার উৎপন্ন যে ক্লোরোবেনজিন তার সাথে যোগ করতে হবে 10% সোডিয়াম হাইড্রক্সাইড। শর্ত হলো তাপমাত্রা 400 ডিগ্রি সেলসিয়াস আর চাপ হচ্ছে 150 অ্যাটমসফিয়ার। আমাদের কিন্তু এই শর্তগুলো মনে রাখতে হবে। কারণটি হলো যে শর্ত যদি পূরণ না করা হয় তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত উৎপাদ পাবো না। সেজন্য আমাদের শর্তগুলো মনে রাখতে হবে। এখানে তাপমাত্রা একটি গুরুত্বপূর্ণ বিষয়, চাপ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং NaOH যে দ্রবণটা সেটি কত পার্সেন্ট, 10%। এই শর্তগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো ক্লোরোবেনজিনের সাথে NaOH এর যে রিয়াকশনটি হবে সেটি হলো HCl এর সাথে H যুক্ত হবে, তাহলে HCl হয়ে যাবে। আর চলে আসবে ON, সোডিয়াম ফিনেট বা সোডিয়াম ফিনক্সাইড। প্লাস HCl হওয়ার কথা, কিন্তু যেহেতু এখানে ক্ষার রয়েছে, তো উৎপন্ন যে HCl তার সঙ্গে এই ক্ষারের বিক্রিয়া হবে, লবণ ও পানি তৈরি করবে। তাহলে আমরা শেষ পর্যন্ত পেলাম হচ্ছে সোডিয়াম ফিনেট বা সোডিয়াম ফিনক্সাইড। তার সাথে যুক্ত করতে হবে HCl। তাপমাত্রা এখানে 182 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি হবে, সোডিয়াম সাথে ক্লোরিন তৈরি করবে NaCl এবং OH তৈরি চলে গেল। এই হচ্ছে আমাদের ফেনল তৈরির পদ্ধতি। তাহলে আমরা শিখলাম যে ডাউ পদ্ধতিতে ফেনল তৈরি করা হয় মূলত বেনজিন থেকে। তার সাথে কী কী প্রয়োজন হয়, ক্লোরিন, সোডিয়াম হাইড্রক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন হবে। তো প্রথম ধাপে আমরা দেখালাম যে ক্লোরোবেনজিন তৈরি হলো, দ্বিতীয় ধাপে তৈরি হলো সোডিয়াম ফিনেট এবং তৃতীয় ধাপে তৈরি হলো ফেনল। এভাবে আমরা বিজ্ঞানী ডাউ পদ্ধতি, বিজ্ঞানী ডাউ এর নাম অনুসারে এই পদ্ধতির সাহায্যে তৈরি করতে পারি ফেনল। এই প্রশ্নটি কিন্তু সরাসরি এইভাবে না আসে, একটু ঘুরিয়ে আসতে পারে। হয়তো বলা হলো রূপান্তর বা ট্রান্সফরমেশন, যেটা প্রায় আমরা অর্গানিক কেমিস্ট্রিতে দেখি, সেখানে হয়তো বলা হলো যে তুমি কিভাবে বেনজিন থেকে ফেনল তৈরি করবে। তার মানে বেনজিন থেকে একটা এই সরাতে হবে, একটা ওই জানতে হবে। তোমাকে ভাবতে হবে আসলে এটা ডাউ পদ্ধতি। একটু ঘুরিয়ে প্রশ্নটি করা হয়েছে। এরপরের কোশ্চেন হচ্ছে যে শনাক্তকরণ, অর্থাৎ আমরা কিভাবে ফেনলকে
আইডেন্টিফাই করতে পারি, সেটি আমাদের এখন জানতে হবে। অনেকগুলো পদ্ধতির মধ্যে দুটি গুরুত্বপূর্ণ পদ্ধতি রয়েছে, আর একটি হচ্ছে ব্রোমিন দ্রবণের সাহায্যে, ব্রোমিন পানি। সেখানে বলা হচ্ছে যে কোনো জৈব যৌগের সাথে যদি আমরা ব্রোমিন পানি যোগ করি, আমরা জানি যে ব্রোমিন এবং পানি এই দুটো মিশালে কিন্তু বর্ণটি লাল হয়। শুধু ব্রোমিনের বর্ণও কিন্তু লাল। একটু বলে দিই, ব্রোমিন কিন্তু খুবই বিষাক্ত একটি তরল পদার্থ, এটি ব্যবহারের সময় কিন্তু খুবই সতর্ক থাকতে হয়। তো এই যে ব্রোমিন আর পানি একত্রে মেশানো হয়েছে, অর্থাৎ ব্রোমিনের জলীয় দ্রবণ তৈরি করা হয়েছে, এটি বর্ণ হচ্ছে লাল। তার সঙ্গে যদি ফেনল যোগ করা হয় তাহলে সাদা বর্ণের পদক্ষেপ পড়বে। হ্যাঁ, যদি পদক্ষেপ পড়ে তাহলে বুঝতে হবে যে ওই যৌগটি হলে ফেনল ছিল, কারণ আমরা জানি ফেনলের সাথে ব্রোমিন পানির বিক্রিয়ার তৈরি হয় সাদা পদক্ষেপ। পদক্ষেপটি 2,4,6 ট্রাইব্রোমো ফেনল। কীভাবে রিঅ্যাকশনটি হলো একটু খেয়াল করো, যে আমরা জানি ওএইচ কিন্তু অর্থ প্যারা নির্দেশক, তো এখানে অর্থতে আসলো, ব্রোমিন প্যারাতে আসলো, অর্থতে আসলো। একই সঙ্গে দেখা যাবে যে হলো যে দুটি অর্থ পজিশন এবং একটি প্যারা পজিশন ব্রোমিন দ্বারা পূর্ণ হয়ে যাবে। 2,4,6 ট্রাইব্রোমো ফেনল তৈরি হয়ে যাবে, তার ব্রোমো সাদা। এই সাদা কিন্তু একটা পদক্ষেপ করবে, এই পদক্ষেপে কেন বুঝতে পারবো ওই যৌগটি ফেনল ছিল। দ্বিতীয় যে শনাক্তকরণ পদ্ধতি সেটি হচ্ছে ফেরিক ক্লোরাইড দ্রবণ পরীক্ষা। সেটি কীভাবে করা হয়, যে ফেনলের সঙ্গে যদি যোগ করা হয় ফেরিক ক্লোরাইড দ্রবণ, তাহলে বেগুনি বর্ণের একটা দ্রবণ তৈরি হয়। আমরা জানি যে এটা কিন্তু আমরা জানি যে বর্ণহীন। এই ফেরিক ক্লোরাইড কিন্তু কিছুটা বাদামি। তো যখন এই দুটোকে মেশানো হবে তখন দেখা যাবে যে বেগুনি বর্ণের একটা দ্রবণ তৈরি হবে। এখানে কিন্তু পদক্ষেপ তৈরি হবে না, একটা দ্রবণ তৈরি হবে। কেন তৈরি হবে? কারণ এখানে ডাইফেরিক হেক্সাফিনেট নামক একটি যৌগ তৈরি হয়েছে যার বর্ণটি হচ্ছে বেগুনি, ফলে আমরা বেগুনি বর্ণের একটা দ্রবণ দেখতে পাবো, সাথে এসি তৈরি হবে। ডাইফেরিক মানে দুইটা ফেরিক, আর হেক্সাফিনেট 6টা ফিনেট। যদি আমরা ফেনল থেকে একটা এইচ সরিয়ে দিই ওইচ থেকে, তাহলে ফিনেট তৈরি হবে, এই জন্য ডাইফেরিক হেক্সাফিনেট। বিক্রিয়াটি একটু ঘোরানো, একটু পেঁচানো বলতে হবে। তো ডাইফেরিক হেক্সাফিনেট তৈরি হলো। তো এই হচ্ছে আমাদের ফেরিক ক্লোরাইড দ্রবণের সাহায্যে ফেনল শনাক্তকারী বিক্রিয়া। তাহলে আমরা ফেনল শনাক্তকরণের দুটি পদ্ধতি শিখলাম, একটি হচ্ছে ব্রোমিন দ্রবণের সাহায্যে, ব্রোমিন পানি দ্রবণ, আর একটা হচ্ছে ফেরিক ক্লোরাইড দ্রবণের সাহায্যে। এই দুটি পদ্ধতি কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা এবার একটু বোর্ডের ডান দিকে খেয়াল করো, আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়াবো। সেটি হলো যে ফেনল অম্লধর্মী কেন? যেমন ফেনলে কিন্তু ওএইচ রয়েছে, যেসব যৌগে ওএইচ থাকে, যেমন সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এগুলো কিন্তু ক্ষারধর্মী হয়। ওএইচ তো ক্ষারের বৈশিষ্ট্য, কিন্তু আমরা দেখেছি যে অ্যালকোহল আর ওএইচ, সেখানে ওএইচ কিন্তু ক্ষারধর্মী না, নিরপেক্ষ। আবার এখানে ওএইচ কিন্তু অম্লধর্মী, তার মানে এটি কি প্রোটন দান করতে পারে। তো যদি আমরা দেখাতে পারি যে এই যৌগটি H+ অর্থাৎ প্রোটন দান করতে পারে, তাহলে প্রমাণিত হবে যে যৌগটি অম্লধর্মী বা অ্যাসিডিক। আমরা এখানে ফেনলে যে রেজোনেন্স ঘটে সেটি দেখিয়েছি, এটি আমরা যে আগে আলোচনা করেছি, আমি এটা বিস্তারিত যাব না। ওই সেখানে যে ইলেকট্রনিকে চলে আসবে, এখানে বন্ড ভেঙে যাবে, মাইনাস হবে, এভাবে কিন্তু দেখা যাবে যে যদি আমরা প্রথমটা সেটাকে বাদ দিই, তাহলে মাঝের তিনটা তোমরা খেয়াল করো, সব মাঝের তিনটাতেই কিন্তু ওটা প্লাস হিসেবে আছে। আমরা জানি অক্সিজেন কিন্তু অনেক বেশি তড়িৎ ঋণাত্মক। যখন ওটা প্লাস হয়ে যায় তখন তার সঙ্গে যে এইচ থাকে সমযোজী বন্ধনের মাধ্যমে, সেই বন্ধন কিন্তু খুব দুর্বল হয়ে পড়ে। অর্থাৎ এই দুটি ইলেকট্রনকে অক্সিজেন তো এমনিতে তার দিকে টানে। কেন টানে? কারণ হাইড্রোজেন অপেক্ষা অক্সিজেন অনেক বেশি তড়িৎ ঋণাত্মক। এইচ এর যে ইলেকট্রোনেগেটিভিটির মান সেটি কিন্তু আমরা জানি 2.1, ও সেখানে 3.5, অনেক ডিফারেন্স। অর্থাৎ এই দুটি ইলেকট্রনকে এইচ অপেক্ষা অক্সিজেন অনেক বেশি টেনে নিতে পারে, এমনিতে পারে। আবার এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওটা কিন্তু প্লাস, তার মানে কি ও এর ইলেকট্রনের ঘাটতি পড়ে গেছে, তখন সে আরো বেশি পরিমাণ টানবে। তখন কি হবে? এই এইচটা H+ হিসেবে এখান থেকে বেরিয়ে যাবে, অপসারিত হবে। তার মানে এখানেও যাই ঘটবে, এখানেও যাই ঘটবে, তাই ঘটবে। তার মানে ব্যাপারটি কি দাঁড়ালো? ফেনল থেকে H+ বেরিয়ে আসতে পারে। তোমাকে এই রেজোনেন্স গঠনের মাধ্যমে এগুলো ব্যাখ্যা করতে হবে। তো যেসব যৌগ H+ দান করতে পারে তারা কি? তারা হচ্ছে অম্লধর্মী। দ্বিতীয় আরেকটি পয়েন্ট রয়েছে, সেটি হলো যে যদি ফেনল প্রোটন দান করে ফেলে তখন কিন্তু ফিনেট আয়ন থাকে, C6H5OH-। তোমাকে একটু বলতে হবে যে ফিনেট আয়নটি তুলনামূলকভাবে বেশি স্থিতিশীল, কারণ ফিনক্সাইডে কিন্তু রেজোনেন্স ঘটে। দেখে দিতে পারলে ভালো হয়, না দেখালেও সমস্যা নেই। অন্তত তোমাকে বলতে হবে কথাটি যে
ফেনল যখন প্রোটন ত্যাগ করে তখন ফিনেট আয়ন তৈরি হয়। যে ফিনেট আয়নটি যদি স্টেবল না হয় তাহলে কিন্তু ফেনল থেকে H+ বেরিয়ে আসবে না। এই জন্য তোমাকে দেখাতে হবে, অন্তত বলতে হবে যে প্রোটন দানের পরে ফেনল যে ফিনেট আয়নে রূপান্তরিত হয় বা পরিণত হয়, সেই ফিনেট আয়নটি কিন্তু রেজোনেন্সের মাধ্যমে স্ট্যাবিলিটি অর্জন করে। এই কারণে বলা হয় ফেনল হচ্ছে অম্লধর্মী বা অ্যাসিডিক। কিন্তু আমরা একটু বলে নিব সংক্রমে অ্যালকোহলের ক্ষেত্রে দেখা যায় যে এরকম রেজোনেন্স ঘটে না, সে কারণে ওটা কিন্তু অম্লধর্মী নয়, এটা নিরপেক্ষ। সেটা আমরা অ্যালকোহল অধ্যায়ে আলোচনা করেছি। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, আমরা একটু খেয়াল করি যে ফেনলের কিন্তু অনেকগুলো বিক্রিয়া রয়েছে, তার মধ্যে দুটি বিশেষ বিক্রিয়া রয়েছে। সাধারণ যে বিক্রিয়া, যেমন ওএইচটা অর্থপ্রাণ নির্দেশক, সেভাবে যে 5টি রিঅ্যাকশন আমরা আগে শিখেছি, আমি আগেও বলেছি তোমাদের যে সকল অ্যারোমেটিক যৌগ 5টি বিশেষ বিক্রিয়া দেয়: হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন, অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন। যেহেতু ফেনলের ওএইচটা অর্থপ্রাণ নির্দেশক, কাজেই এটি অর্থপ্রাণ নির্দেশক হিসেবে ওই 5টি দিবে। সেগুলো খুবই সোজা, যেটা আমরা আগে শিখেছি, জন্য ওটা আমি এখানে আলোচনা করবো না। আমরা দুটি বিশেষ বিক্রিয়া, স্পেশাল রিঅ্যাকশন অফ ফেনল আলোচনা করব। তার একটি হলো কোব বিক্রিয়া। বিজ্ঞানী কোবের নাম অনুসারে এই বিক্রিয়ার নামকরণ করা হয়েছে বিজ্ঞানী কোব বিক্রিয়া। বিক্রিয়া আসলে কি? ফেনলের সাথে প্রথমে যোগ করা হয় সোডিয়াম হাইড্রক্সাইড। তোমরা খেয়াল করো, এটি কিন্তু অম্লধর্মী, এটি কিন্তু ক্ষারধর্মী। তো অ্যাসিড যোগ ক্ষার, লবণ যোগ পানি, অ্যাসিডের H+, ক্ষারের OH- পানি হয়ে যাবে, আর ও এটা হয়ে যাবে, সোডিয়াম ফেট হয়ে গেল। তো এটিও কিন্তু, এটা যে একটা অ্যাসিড তারও কিন্তু প্রমাণ, কারণ অ্যাসিড ক্ষারের সঙ্গে যুক্ত হয়ে লবণ ও পানি তৈরি করে। আমরা কিন্তু ফেনল যে অম্লধর্মী সেটা বলতে গিয়ে এই রিঅ্যাকশনটিও দিতে পারি। আচ্ছা, তো এখন ফেনল থেকে আমরা পেলাম সোডিয়াম ফিনেট। ওই যে সোডিয়াম ফিনেট, এর সঙ্গে যোগ করতে হবে কার্বন ডাই অক্সাইড। শর্ত হলো চাপ থাকবে, তাপমাত্রা থাকবে 125 ডিগ্রি সেলসিয়াস। শর্তগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ শর্তগুলো পূরণ করা না হলে আমরা কাঙ্ক্ষিত উৎপাদ পাবো না, যেটা আমি আগেও বলেছি। এই রিঅ্যাকশনটা কিন্তু একটু জটিল, আমি একটু বলে দিই কিভাবে হয়। এখানে যে H আছে, Hটাকে সরিয়ে দাও, মনে মনে সোডিয়ামটাকে সরিয়ে দাও, সোডিয়ামের জায়গায় Hটাকে নিয়ে আসো, তাহলে OH হয়ে গেল, এই OH। আর সোডিয়াম কিন্তু আমাদের হাতে আসা, এই জায়গায় যেহেতু H চলে গেছে, এই COO, CO2 মানে COO, এই COO সোডিয়াম স্যালিসাইলেট তৈরি হলো। একটু আমাদের এইভাবে মনে রাখতে হবে। এর সঙ্গে যদি আমরা যোগ করি অ্যাসিড এবং পানি, এখানে HCl নেওয়া হয়েছে, আমরা এটাকে বলি অ্যাসিডীয় আদ্র বিশ্লেষণ। তাহলে কি হবে? সোডিয়ামের সাথে ক্লোরিন চলে যাবে, NaCl হবে, আর H চলে আসবে সোডিয়ামের কাছে, হয়ে যাবে স্যালিসাইলিক অ্যাসিড বা অর্থো হাইড্রোক্সি বেঞ্জোইক অ্যাসিড। তো এই যে প্রথমে ফেনল থেকে তৈরি করা হলো সোডিয়াম ফিনেট, পরবর্তী পর্যায়ে সোডিয়াম স্যালিসাইলেট এবং সবশেষে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হলো। এই যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটা আবিষ্কার হচ্ছে বিজ্ঞানী কোব, এবং তার নাম অনুসারে এই বিক্রিয়াটির নাম হচ্ছে কোব বিক্রিয়া। এটা আমাদের একটু মনে রাখতে হবে। এখান থেকে আবার একটু ঘুরিয়ে প্রশ্নটি কিন্তু আসতে পারে, হয়তো বলতে পারি কোব বিক্রিয়া ব্যাখ্যা করো। খ থেকে যেটা অন্যগুলো প্রশ্ন এভাবে আসতে পারে, আবার এভাবেও আসতে পারে, তুমি কিভাবে ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড পাবে। তোমাকে চিন্তা করতে হবে যে ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড তো সরাসরি করা যায় না, কারণ একটা H সরিয়ে সেখানে H আনতে হবে, এটা বেশ ডিফিকাল্ট। তোমাকে মনে রাখতে হবে যে আসলে এটি হচ্ছে কোব বিক্রিয়া। আবার এমনও হতে পারে ফেনল থেকে এটা না হলে যদি বলে তুমি বেনজিন থেকে কিভাবে তৈরি করবে। আমাদের এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। অর্গানিক কেমিস্ট্রি থেকে এই ধরনের ট্রান্সফরমেশন বা রূপান্তর কিন্তু খুবই আসে। যদি তোমার অনেকগুলো রিঅ্যাকশন বা যেগুলো আমাদের জানা উচিত, জানা যদি না থাকে, যদি কোনো একটা জানা থাকে, তুমি কিন্তু আটকে যাবে। তোমাকে খেয়াল করতে হবে যে যদি বলা হয় যে ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড, আর ফেনল থেকে তো অনেক কঠিন ব্যাপার। তোমাকে ভাবতে হবে ফেনল থেকে, বেনজিন থেকে ফেনল তৈরি করা যায়, আবার ফেনল থেকে তৈরি করা যায় স্যালিসাইলিক অ্যাসিড। কাজেই এটা কিন্তু ঘতে এই প্রশ্নটি কিন্তু আসতে পারে। উদ্দীপক দিয়ে দিয়ে সেখানে এমন একটা ব্যবস্থা করলো যেখানে হয়তো প্রশ্নটি এইভাবে হবে যে বেনজিন থেকে কিভাবে তৈরি করা সম্ভব স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে কি করতে হবে? প্রথমে বেনজিন থেকে তৈরি করতে হবে ফেনল ডাউ পদ্ধতির সাহায্যে, তারপরে সেই ফেনল থেকে এই যে কোব বিক্রিয়ার সাহায্যে তৈরি করতে হবে স্যালিসাইলিক অ্যাসিড। কাজে আমাদের এই ধরনের রূপান্তর বা ট্রান্সফরমেশন কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। শুধু আমি কোব বিক্রিয়া শিখলাম কিন্তু এটা শিখলাম না, তাই তো বেনজিন থেকে তৈরি করা যাবে না, অনেক কষ্ট করা যাবে। ওকে, তো এরপরে যে বিক্রিয়াটি সেগুলো, এটিও খুব ইম্পর্টেন্ট একটি বিক্রিয়া, রাইমার টাইমার বিক্রিয়া। বিজ্ঞানী দুজন, রাইমার এবং টাইমার।
আমরা দেখেছি যে কেমিস্ট্রিতে অনেক রিয়াকশন দুজন তিনজন তারা সম্মিলিতভাবে গবেষণা করে বিক্রিয়াটি আবিষ্কার করেছে। এখানে দুজন বিজ্ঞানী রাইমান এবং টাইমান তারা এই বিক্রিয়াটি তৈরি করেছে। ফেনল লাগবে, তার সঙ্গে ক্লোরোফর্ম, সোডিয়াম হাইড্রোক্সাইড, তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস। আমরা ইচ্ছা করলে এখানে KOH দিতে পারতাম। LOH এবং KOH এর কাজ অনেকটা একই রকম। তার কি হবে, এই অর্থ পজিশনে CH4 চলে আসবে। এটা স্যালিসাইল অ্যালডিহাইড বা স্যালিসালডিহাইড, অথবা আমরা বলতে পারি অর্থো হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড। তো এই যে ফেনলের সঙ্গে যুক্ত হলো ক্লোরোফর্ম এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, সবগুলো মিশিয়ে তাপ দেওয়া হলো 60 ডিগ্রি সেলসিয়াস, তৈরি হয়ে গেল স্যালিসাইল অ্যালডিহাইড অথবা অর্থো হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড। এই বিক্রিয়ার নাম হচ্ছে রাইমার টাইম্যান বিক্রিয়া, আবিষ্কারকের নাম অনুসারে। এই প্রশ্নটি কিন্তু এভাবে আসতে পারে, যদি বলা হয় যে তুমি কিভাবে বেনজিন থেকে তৈরি করবে স্যালিসাইল অ্যালডিহাইড। একই সিস্টেম, প্রথমে আসতে হবে বেনজিন থেকে ফেনল, পরে ফেনল থেকে তৈরি করতে হবে স্যালিসাইল অ্যালডিহাইড রাইমার টাইম্যান বিক্রিয়ার সাহায্যে। তোমাকে কিন্তু এই বিক্রিয়াটি জানতে হচ্ছে, আবার ফেনল যে প্রস্তুতি সেটিও জানতে হচ্ছে। এরপরের যে কোশ্চেন সেটি আমাদের খুব পরিচিত একটি বিষয়, সেটি হচ্ছে প্যারাসিটামল। আমরা জানি এটি একটি মেডিসিন, এটি অ্যানালজেসিক এবং অ্যান্টিবায়োটিক, অর্থাৎ এটি একদিকে ব্যথা নিবারক এবং জ্বর নিবারক। তো এই প্যারাসিটামল আমরা সবাই কম বেশি আমাদের খেতে হয় জ্বর আসলে, মাথা ব্যথা করলে, অথবা কী বলবো যে শুধু মাথা ব্যথায় নয়, শরীরে যদি কোনো ব্যথা হয় তাহলে আমরা প্যারাসিটামল আমরা খাই। তো এটি খুবই কার্যকরী একটি ব্যথানাশক এবং জ্বর নিবারক একটি মেডিসিন। তো এই প্যারাসিটামল আমরা কীভাবে তৈরি করবো, তার আগে আমরা জেনে নিই সংকেতটা কীরকম। বেনজিন বলায় OH থাকবে, OH এর সাপেক্ষে প্যারা অবস্থানে NaCOCH3 এটা থাকবে। আচ্ছা, তো আমরা দেখি কীভাবে তৈরি করব। কী কী লাগবে? ফেনল লাগবে, নাইট্রিক অ্যাসিড লাগবে। আমরা প্রথমে ফেনলকে নাইট্রেশন করব, তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। তো নাইট্রেশন করতে গেলে আমাদের কি লাগবে? নাইট্রিক অ্যাসিড লাগবে। এখানে নেওয়া যেত সালফিউরিক অ্যাসিড, কারণ নাইট্রেশন যখনই ঘটে তখন কিন্তু সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হয়। এখানে দেওয়া যেতে পারতো, আমি শুধু মূল যে রিঅ্যাক্ট্যান্ট সেটা লিখছি। তো ফেনলকে নাইট্রেশন করলে আমরা পাবো অর্থো নাইট্রোফেনল এবং প্যারা নাইট্রোফেনল হতে পারে। কারণটা কি? এই যে OH এটা কিন্তু অর্থো প্যারা নির্দেশক, এটা আমরা জানি। তো OH যেহেতু অর্থো প্যারা নির্দেশক, অর্থো পজিশনে নাইট্রো গ্রুপ যুক্ত হবে, প্যারা পজিশনে নাইট্রো গ্রুপ যুক্ত হবে। আমরা পাবো অর্থো নাইট্রোফেনল, প্যারা নাইট্রোফেনল এবং পানি, এই তিনটি পাতে আমরা মিশ্রণ পাবো। সেই মিশ্রণ থেকে আমাদেরকে এই যে এইটা অর্থাৎ প্যারা নাইট্রোফেনল এটাকে আমাদের আলাদা করতে হবে। কীভাবে করতে হবে সেটা আমাদের আলোচনার বিষয়বস্তু নয়, আমরা ওখান থেকে আলাদা করব। আলাদা করার পরে সেটাকে আমরা বিজারিত করব। কী দিয়ে বিজারিত করব? টিন এবং HCl দিয়ে। আমরা জানি টিন এবং HCl যদি রিয়াকশন করে টিন ক্লোরাইড হয় এবং জাইমান হাইড্রোজেন তৈরি করে, সে কারণেই কিন্তু এটি হচ্ছে একটি বিজারক। তো এই হাইড্রোজেন দ্বারা, জাইমান হাইড্রোজেন দ্বারা NO2 বিজারিত হয়ে NH2 তে পরিণত হবে। এটিও খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, বিভিন্ন ট্রান্সফরমেশনে আমাদের এই বিক্রিয়াটি কিন্তু লাগে। NO2 কে আমরা বানাবো NH2, সেই জন্য আমাদের যোগ করতে হবে টিন এবং HCl, ওখান